50-এ পা দেওয়ার আগে অন্তত 25 বার শান্তিনিকেতনে গিয়েছে অরবিন্দ, কিন্তু কখনো দুরাতের বেশি থাকেনি। বন্ধু বান্ধবদের বাড়ি ছড়িয়ে আছে পূর্বপল্লী এবং রতনপল্লীতে। 60-70 বছরের বাড়ি সব, বিরাট বাগান, অনেক ঘর। সঞ্চয়িতা এবং গীতবিতান থেকে নামকরণ করা হয়েছিল তাদের। সেই সব বাড়ির মালিকদের অনেকেই রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথকে অবলম্বন করে বিখ্যাত হয়েছেন এমন কয়েকজন বন্ধুর পিতাকে সে যৌবনে দেখেছে। অরবিন্দ লক্ষ্য করত সব বাড়িতে একটা গম্ভীর গম্ভীর ভাব ছিল। এমনকি সন্ধ্যার পর মদ খাওয়ার সময়ও কেউ চপল রসিকতা করত না। এরা যে ব্রাহ্ম তা নয়, কিন্তু কেউ বাড়িতে সন্ধ্যা মুখার্জির গান গাইত না। কলকাতার এত কাছে জায়গাটা চুপচাপ পড়েছিল রবীন্দ্রনাথের স্মৃতি নিয়ে। বর্ষার বৃষ্টি দেখতে অথবা দোল কিংবা পৌষ উৎসবে মানুষ ছুটে যেত কদিনের জন্য। হঠাৎ 80-র দশকের মাঝামাঝি কলকাতার বাবুদের মনে হলো শান্তিনিকেতনে বাড়ি বানালে চমৎকার হয়। যে জমির দাম ছিল 1000 তা হয়ে গেল 26। খাল পেরিয়ে যে ধুধু প্রান্তর সামনে পড়ে থাকতো তাতে গজিয়ে উঠল সুন্দর সুন্দর বাড়ি। এমনকি প্রান্তিকের মাঠের জমিও 12,000 কাঠায় উঠে এলো, যেখানে সন্ধ্যের পর প্রদীপও জ্বলত না 12 বছর আগে। বন্ধুরা বলল, অরবিন্দ চটপট একটা জায়গা কিনে ফেলো, বাড়ি না বানালেও এর চেয়ে ভালো ইনভেস্টমেন্ট আর হয় না। অরবিন্দকে সবাই সফল মানুষ বলে। কলকাতা শহরে তার একটি চালু ব্যবসা আছে। বছর 15 আগে মাত্র 1.5 লাখ টাকায় যে ফ্ল্যাট কিনেছিল তার দাম এখন 16 লাখ। কলকাতার কয়েকটা বড় ক্লাবের মেম্বার সে। নিজে কিছু করে না বটে, কিন্তু সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আড্ডা মারতে কোনো অসুবিধেও হয় না। ওর একমাত্র ছেলে সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করে যাদবপুর থেকে BE ডিগ্রি নিয়ে এখন আমেরিকায় পড়ছে। অরবিন্দ স্ত্রী ইতি বড় ভালো মানুষ, খুব হাসেন। দেখলেই বোঝা যায় স্বামী সম্পর্কে কোনো বড় অভিযোগ নেই তার। ইতি নিজের চেহারাটাকে বুড়িয়ে যেতে দেননি। অত বড় ছেলের মা বলে মনেই হয় না। তুলনায় অরবিন্দর মনে একটু দুঃখ থাকাই স্বাভাবিক। ইদানিং চুপচাপ টাক পড়ছে তার টাক তো সব মানুষকেই মেনে নিতে হয়েছে। ইতি প্রায়ই অনুপম খেরের কথা বলে তাকে সান্ত্বনা দেয়। এমন একজন 50-এ পা দেওয়া মানুষকে সফল না বলে উপায় কি? ওকে ধার করতে হয় না, গাড়ি আছে, ব্যবসায় 2-3 দিন না দেখলেও অচল হয় না। মাস 3 আগে ওরা 4 বন্ধু শনিবারে শান্তিনিকেতন এক্সপ্রেসে চেপেছিল। বিকাল রাত সকাল কাটিয়ে দুপুরে ফিরে আসবে। রতনপল্লীর ববি গুহর বাড়িতে ওরা উঠেছিল। ববিও ওদের সঙ্গে এসেছে। আসা মাত্র দারোয়ান চাকররা চরকির মতো ছুটছে। সন্ধে হলো, চাঁদ উঠল। ববি গুহর বাগান ঘেরা বারান্দায় চেয়ার পেতে বসা হয়েছে। কলকাতা থেকে আনা হুইস্কির সঙ্গে মাছ ভাজা চলছে। ঢাউস চাঁদের দিকে তাকিয়ে অরবিন্দর হঠাৎ মনে হলো 50 বছর পর সে আর এই চাঁদটাকে দেখতে পাবে না। 50 বছর পরে তার বয়স হবে 100। দূর, অতদিন কি, 40 বা 30 বছর পরেও সে দেখতে পাবে তার নিশ্চয়তা কি? সে চুপচাপ বন্ধুদের দিকে তাকালো। ওরা কথা বলছে। 50-এর গায়ে বয়স সবার। 30 বছর পর এদের অনেকেই থাকবে না। 40-এর পর তো নয়, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে 200 বছর বাদেও এখানে বসে এরা মাল খাবে। রবীন্দ্রনাথ 81 বছর বয়সে মারা গিয়েছেন, এবং তারপর বাঁচা বাঙালির আশা করাই উচিত নয়। অর্থাৎ 30 বছরটাই তাহলে ম্যাক্সিমাম আয়ু। অরবিন্দর মন খুব খারাপ হয়ে গেল। ঠিক তখনই গেট খুলে সে লোকটাকে ঢুকতে দেখল। জ্যোৎস্না মাখতে মাখতে একটা সাদা জামা এবং ধুতি এগিয়ে আসছে। ববি গ্লাসে চুমুক দিয়ে চাপা গলায় বলল, হোয়েজ। ততক্ষণে লোকটা সামনে এসে গিয়েছে। বারান্দার নিচে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আমি বোধহয় এ সময় এসে আপনাদের বিরক্ত করলাম। ববি গুহ জিজ্ঞাসা করল, আপনার পরিচয়? আগে আমি মদ বিক্রি করি। মাই গড,
তা এখানে কি দরকার? আগে আপনারা আমার ওপর অবিচার করছেন। আপনারা প্রায় আসেন, কদিন থাকেন, কিন্তু কলকাতা থেকে মদ কিনে এনে খান। আমি স্থানীয় মানুষ, যদি আমাকে সুযোগ দেন তাহলে কলকাতা থেকে বয়ে আনার আর কাজটা করতে হয় না। বোলপুরে আপনাদের মদের দোকান আছে নাকি? আগে না, তবে যে কোনো মদ আমি এনে দিতে পারি। স্কচ খেতে চাইলে 24 ঘন্টার নোটিশ দিতে হবে। আমি একেবারে কলকাতার দামেই দেব। কোত্থেকে দেবেন? লোকটি বিনীত গলায় বলল, ব্যবসার গোপনীয়তা জানতে চাইবেন না স্যার। আমরা যে মদ খাই তা আপনি জানলেন কি করে? সেই চেহারা দেখে স্যার। সৌমেন চুপচাপ বসেছিল, শুনছিল। চাপা গলায় বলল, আমার বউ না সেদিন বলছিল রোজ মদ খেও না, এরপর লোকে চেহারা দেখে বুঝতে পারবে। ববি গুহ ধমকালো, রসিকতা করছেন? চেহারা দেখে বুঝতে পেরেছেন? আগে আপনারা 4 জন শিক্ষিত সম্পন্ন মানুষ ছেলে মেয়েদের না নিয়ে এখানে এসেছেন। আপনারা শান্তিনিকেতনের দ্রষ্টব্য জিনিস দেখতে যান না। প্রান্তিকের মাঠে হাঁটতেও দেখি না। অবশ্য এখন আর মাঠ কোথায়? মেয়ে মানুষদের দোষও আপনাদের নেই। 4 জন বেটা ছেলে সন্ধেবেলা একসঙ্গে থাকলে যদি একটু মদ খায় তাতে ক্ষতিটা কি? এই দেখুন, আজ শনিবার রতনপল্লীর 5টা বাড়ি আর পূর্ব 6টা, মোট 11টা বাড়িতে 50 জন মানুষ অন্তত 16-17টা বোতল আজ শেষ করবে। পরিমাণটা আপনি ভাবুন। লোকটি কথা বলছিল খুব সিরিয়াস ভঙ্গিতে। ববি গুহ বন্ধুদের দিকে তাকালো। এবার অরবিন্দ কথা বলল, আমরা তো কালই চলে যাচ্ছি। এ যাত্রায় আবার তো আসবেন, তাহলে কথা হয়ে গেল। লোকটা হাসল। আমি প্রতিদিন শান্তিনিকেতন এক্সপ্রেস অ্যাটেন্ড করি। গেট দিয়ে বের হওয়ার সময় ডান দিকে তাকালেই আমাকে দেখতে পাবেন। তখন অর্ডারটা দিয়ে দিলেই ঠিক পৌঁছে যাবে। অরবিন্দ জিজ্ঞেস করল, আপনার নাম? আগে মধুসূদন দত্ত। লোকটি নমস্কার করে গেটের দিকে চলে গেল। ববি বলল, অদ্ভুত, মধুসূদন দত্ত শান্তিনিকেতনে মদ বিক্রি করে বেড়াচ্ছে। অরবিন্দ বলল, লোকটা খুব সরাসরি কথা বলে। একসময় এরকম সেলসম্যানের কথা শান্তিনিকেতনে কেউ চিন্তাও করতে পারত না। সৌমেন বলল, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে ওকে দূর করে দিতেন। ববি গুহ বলল, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এইভাবে বারান্দায় বসে আমরা মাল খেতে পারতাম কি না সন্দেহ আছে। দেবব্রত চুপচাপ মানুষ, তবু বলল, আচ্ছা, সে সময় অত বিখ্যাত মানুষ এখানে আসতেন, থাকতেন, তারা পান করতেন না? এটা বিশ্বাস করতে পারি না। আলোচনা অন্যদিকে ঘুরে গেলে অরবিন্দর মনে হলো ওই মধুসূদন দত্তর সঙ্গে আর একটু কথা বললে ভালো হতো। লোকটা এতদিন কি করতো, মদ বিক্রি করা ছাড়া আর কিছু করে কি না, পরিবার আছে কি না, অথবা কখনো কবিতা লিখত কি না, এ নিয়ে আলোচনা করা যেতে পারত। পরদিন ফেরার সময় দেখা গেল হাওড়া থেকে ট্রেন এসে পৌঁছায়নি। রবিবার বলে প্ল্যাটফর্মে ভিড় খুব। অরবিন্দ গেটের কাছে পৌঁছে ডান দিকে তাকাতেই মধুসূদন দত্তকে দেখতে পেল। হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সে একাই এগিয়ে এলো। চিনতে পাচ্ছেন? কাল রাত্রে। হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। কলকাতায় এক পার্টি আসছে, প্রান্তিকে উঠবে আজ। ওদের জন্য ভদকা নিয়ে দাঁড়িয়ে আছি। আগের বার অর্ডার করে গিয়েছিল। এখন ট্রেন বেশি লেট করলে দুপুর পেরিয়ে যাবে। সন্ধে নামলে কেউ ভদকা খায় না, তাই একটু চিন্তা হচ্ছে। কন্যাদায়গ্রস্ত পিতার মতো মুখ করে বলল মধুসূদন দত্ত। আপনি এখানে অনেক বছর আছেন? তা আছি। আপনি একটু স্থিতু হবেন না এখানে? বন্ধুবান্ধবদের বাড়ি আছে, দিব্যি আসছি যাচ্ছি। দূর, প্রত্যেক মানুষের তো একটাই জীবন, কিছু না কিছু রেখে যেতে হয় পরের প্রজন্মের জন্য। যারা প্রতিভাবান তারা সৃষ্টি রেখে যান, আর যারা সাধারণ এবং সক্ষম তারা অন্তত একটা বাড়ি রেখে যেতে পারেন। কে করবে? আমার পক্ষে তো আর দাঁড়িয়ে থেকে বাড়ি করানো সম্ভব না এখানে। কোনো দরকার নেই, আমি তো আছি, ইচ্ছে হলে খবর দেবেন।
ওই যে কথাটা, কিছু রেখে যাওয়া, তা ঢুকে গেল বুকে। লোকে বলবে এই বাড়িতে অরবিন্দবাবু থাকতেন। বন্ধুরা বলল, লাখ চারেক খরচ করলে মোটামুটি মাথা গোঁজার জায়গা হয়ে যাবে রে। শুনে ইতি বলল, মাঝে মধ্যে বেড়াতে যেতে পারি, কিন্তু পাকাপাকি থাকতে পারবো না। এখন কে থাকতে বলেছে বুড়ো বয়সে? অরবিন্দ বলল, সেই বয়স এলে দেখা যাবে। 47+, আর ম্যাক্সিমাম 11 বছর, মানে 11টা পুজো, 11টা পুজো সংখ্যা। অথচ এমন ভাব বুড়ো হতে প্রচুর দেরি। একটা মানুষ জন্মালো, বড় হলো, ছেলে মেয়ে আনলো, বুড়ো হলো, আবার মরেও গেল, তা নিয়ে একবারও ভাবল না। আর এই ভাবনাটাই অরবিন্দকে কদিন বাদে শান্তিনিকেতনে নিয়ে গেল। গেটের ডান দিকে পাওয়া গেল মধুসূদন দত্তকে। মধুসূদন দত্ত হাসল, এবার একা কি দেব? আমি ট্যুরিস্ট লজে উঠেছি, বিকালে দেখা করবেন, আমার নাম অরবিন্দ মিত্র। বিকালে মধুসূদন দত্ত এলো, সঙ্গে সেই ব্যাগ। অরবিন্দ তাকে বলল, আমি এখানে একটা ছোটোখাটো বাড়ি করতে চাই। আপনি বলেছিলেন জমি কিনে বাড়ি কিনবেন, না পুরো বাড়িটা কিনে তারপর ঠিকঠাক করে নেবেন? পুরানো বাড়ি কেনা ঠিক হবে? নিজের মনের মতো তো হবে না। তা ঠিক, পূর্বপল্লীর শেষ প্রান্তে জমির দাম এখন 24, প্রান্তিকে যেতে যেখানে সুনীলবাবু অর্ঘবাবুদের বাড়ি সেখানে 15 ছাড়িয়ে যাচ্ছে, প্রান্তিকের কাছে 12তে পাবেন। তবে সাজেস্ট করব পূর্বপল্লীতেই বাড়ি বানান। একটু কমে পেয়ে যেতে পারি বলছেন? খানিকটা আলোচনার পর ঠিক হলো কাল সকালে মধুসূদন দত্ত অরবিন্দকে জমি দেখাতে নিয়ে যাবে। কথা শেষ হয়ে গেলে সে ব্যাগে হাত দিল, বলল, কি দেব? মাথা নাড়ল সে, না না, আমি একা মদ খাই না। ও আচ্ছা আচ্ছা। লোকটাকে খুব হতাশ দেখালো, ধীরে ধীরে চলে গেল। পূর্বপল্লীর জমি দেখা থেকে শুরু করে তার অধিকার আইনসম্মত করে নেওয়ার যে ঝামেলা মধুসূদন দত্ত সামাল দিল একাই। হ্যাঁ, অরবিন্দকে কয়েকবার আসতে হয়েছে, সঙ্গে কোনো বন্ধু থাকলেও লোকটাকে নিরাশ করেনি। কলকাতার দামেই মদ বিক্রি করে, এটা প্রমাণিত। কথাটা পরিচিত মহলে ছড়িয়ে পড়ার পর লোকটার চাহিদা বেড়ে গেছে কলকাতার বাসিন্দাদের কাছে। তাদের মধ্যে অনেকেই বোলপুর স্টেশনের গেট পার হওয়ার সময় ডান দিকে তাকিয়ে বলেন, মধুবাবু, অমুক বাড়িতে উঠেছি, আসছেন তো? মধুসূদন দত্ত হাত জড় করে জবাব দেন, সেবার সুযোগ দিচ্ছেন, আমি ধন্য। এক ইঞ্জিনিয়ার বন্ধু বাড়ির নকশা করে দেওয়ার আগে প্রশ্ন করেছিল, কীরকম খরচ করতে চাও? ছেলে তো আর শান্তিনিকেতনে গিয়ে বাস করবে না। মাথা নেড়েছিল। আসলে ভেতরে ঢুকে পড়ার পর অরবিন্দর যেন একটা ঘোর লেগে গিয়েছিল। বলেছিল, বাড়ি ইজ বাড়ি, কে থাকছে কদিন থাকছে তা ভাবার দরকার নেই। অতএব যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি খরচ হলো। ইতি মাঝে একবার দেখতে গিয়েছে, সেটা ভিত পুজোর সময়। দেখে বলেছিল, এখানে বাড়ি হলে যা ইচ্ছে তাই করতে পারো, কেউ তো দেখতে আসবে না। ভিত তৈরি হয়ে গেলে মধুসূদন দত্ত বলল, প্রথমে দুটো কাজ করতে হবে, একটা পাঁচিল দেওয়া আর 2 হচ্ছে গাছ লাগাতে হবে। গাছ লাগানো মানে? অরবিন্দ বুঝতে পারল না। মধুসূদন দত্ত বলল, বাড়িটাকে ঘিরে এখন গাছ লাগিয়ে দিলে গৃহপ্রবেশের সময় দেখবেন ওগুলো বেশ ডাগর হয়ে গেছে, এখানকার মাটিতে তত্তরিয়ে বাড়ে। তবে কি গাছ লাগাবেন সেটা ভাবুন। ফুলের গাছ যেমন টগর লাগাতে পারেন, আবার শিরীষ, দেবদারু, কদম জাতি গাছও লাগাতে পারেন। শেষের গাছগুলো বহু বহু বছর বেঁচে থাকে। আর যদি সরকারি গাছ কিনে এনে লাগান তাহলে কয়েক বছর বাদে প্রচুর টাকা পাবেন বিক্রি করে, ব্যবসাও হয়ে যাবে। মধুসূদন দত্ত মতলব দিল। কাগজে বিজ্ঞাপন দেখেছে, কিন্তু জমি থেকে গাছ কাটার কথা ভাবতে তার খুব খারাপ লাগলো। মধুসূদন বাবুকে বলল, ইউক্যালিপটাস, শিরীষ, দেবদারু গাছ লাগান চারপাশে, 2টো কদম গাছ থাকবে দুপাশে। কাটাকাটির মধ্যে আমি নেই, একদম নেই।
বাড়ি তৈরি হতে লাগলো, গাছ পোতাও শেষ। প্রতি শনিবার অরবিন্দ চলে আসে শান্তিনিকেতনে। প্রতিটি ইট বসছে আর অরবিন্দর মনে হচ্ছে পাঁজরগুলো তার চেনা হয়ে যাচ্ছে। সিমেন্ট পড়ার আগে বাড়িটার যে আসল খাঁচা, যা বহু বছর খাড়া হয়ে থাকবে, তার সঙ্গে পরিচিত হতে যে কি আরাম তা কাউকে বোঝানো যাবে না। ইটের ওপর সিমেন্ট মেশানো বালি ফেলে আর ইট চাপিয়ে যখন উচ্চতা বাড়ানো হচ্ছে, তখন যেন সিমেন্ট মেশানো বালি কীরকম একটা মায়া মায়া হয়ে যাচ্ছে। অরবিন্দর মনে হলো সে যখন থাকবে না, তখন এই বাড়িটা থাকবে। এত টান সে কখনো অনুভব করেনি। যেসব বন্ধুরা ইতিমধ্যে ওখানে বাড়ি বানিয়েছে, তার অরবিন্দকে বোঝালো, লোকটার হাতে সব ছেড়ে বসে থেকো না, নিজে সিমেন্ট ইট দরাদরি করো, নইলে মেরে ফাঁক করে দেবে। কন্ট্রাক্টর 10% নিয়ে থাকে, তোমার মধুবাবু কত নিচ্ছে কে জানে। অরবিন্দর খুব অসহায় বোধ হলো। মধুসূদন দত্তের কথা এবং কাজে কোনো অসঙ্গতি পায়নি সে। লোকটা তাকে ঠকাচ্ছে কি না খোঁজ করতে গেলে ওকে অপমান করা হয়। তবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লোকটার টিকি দেখা যায় না। অরবিন্দ অনুমান করে তখন মধুসূদন দত্ত মদের ব্যবসা করে বেড়ায়। এই নিয়ে কোনো আপত্তি করার মানে হয় না, কারণ তার বাড়ি তৈরির কাজে কোনো ব্যাঘাত তো হচ্ছে না। তবে একটা অস্বস্তি কাটাতে পারছে না। তাকে কি দিতে হবে? সেই জমি কেনা, প্ল্যান স্যাংশন করানো থেকে শুরু করে ইলেকট্রিকের মিটার আনবার দরখাস্ত করা পর্যন্ত যে লোকটা একটুও গাফিলতি করেনি, তার দক্ষিণা কত এটা জানা দরকার। ট্যুরিস্ট লজের ঘরে বসে একবার প্রশ্নটা করেছিল সে। মধুসূদন দত্ত জিভ বার করে শব্দ করল, থাক না ওসব, আমি তো মরে যাচ্ছি না, আপনিও থাকছে, অন্তত 2-1 বছর তো আছি, পরেও সব কথা হবে। আগে মনের মতো বাড়িটা হোক, দেখে প্রাণ জুড়োক, তারপর কথা বলা যাবে। অরবিন্দ বলেছিল, কিন্তু আগে থেকে জানলে আমি তো বাজেট করতে পারবো। এই দেখুন, বেফাস কথাটা বলে ফেললেন, বাজেট। পৃথিবীতে কেউ কখনো তার বাজেট করে ঠিক রাখতে পেরেছে? অর্থমন্ত্রীরাই পারে না, তো সাধারণ মানুষ। তাছাড়া শখের জিনিস, ভালোবাসার জিনিস অত বাজেটের মাথায় রেখে হয় না। শাহজাহান কখনোই তাজমহলের জন্য বাজেট করেননি, ঠিক কিনা বলুন? মধুসূদন দত্ত হাসল। অরবিন্দ শেষ পর্যন্ত প্রশ্ন করে ফেলল, আপনার বাড়ির ঠিকানা কিন্তু আমি জানি না। আপনি স্যার জিজ্ঞাসা করেননি কখনো, তাই আমিও বলিনি। আসলে আমার না কোনো ঠিকানা নেই। এর কাছে কদিন, ওর কাছে কিছুদিন, এইভাবেই চলে যায়। এই যে আপনার বাড়ি বানাচ্ছেন, আপনি তো বাঁকাবাকি থাকবেন না। হয়তো শনি রবিবার আসবেন প্রথম, তা বাকি 5 দিন তালা বন্ধ থাকবে। থাকবে তো? তখন যদি আমাকে বলেন পাহারা দিতে, তাহলে একটা মাথা গোঁজা জায়গা জুটে যাবে, এই রকম আর কি। আপনার পরিবার ছিল, কিন্তু রাখতে পারিনি, সন্তান হয়নি। তখন দুর্বার রাজপুরে থাকতাম, চাকরি করতাম। সে ভাবলো আমি অপদার্থ, তাই পছন্দসই মানুষ পেয়ে আমাকে ছেড়ে গেল। লোকে বলেছিল থানায় যেতে, আমি যাইনি। অনিচ্ছুক ঘোড়াকে চাবুক মেরে কি কোনো কাজ হয় নাকি? আপনার নামটা নিয়ে কখনো ভেবেছেন? একগাল হাসল লোকটা। কবিতা লিখতাম বাল্যকালে, চতুর্দশপদী, একেবারে তার নকল করে। বন্ধুবান্ধবরা বলতো ভালো হয়েছে। বড় হয়ে বুঝলাম কিচ্ছু হয়নি, লেখার চেষ্টা আর করি না, সবার তো আর সব হয় না। আর একটা কথা, অরবিন্দ বলল, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আপনি ঘুরে ঘুরে মদ বিক্রি করেন, কখনো কোনো বাধা আসেনি? আজ্ঞে না, মানুষের প্রয়োজন আমি মিটিয়ে দিচ্ছি। 3 পেগ মদ খাওয়ার পর টেপ রেকর্ডারে পরবাসে অথবা সখী আধারে শুনতে যাদের ভালো লাগে, তাদের বঞ্চিত করি না আমি। আজ থেকে 30 বছর আগে যেভাবে মানুষ রবীন্দ্রনাথকে গ্রহণ করত, সেইভাবে চিরকাল কেন করবে? সময়ের সঙ্গে গ্রহণ করার ধরনটাও তো বদলাবে। 3 পেগ পেটে পড়ার পর সহে না যাতনা কেউ যদি সত্যিকারের দরদ দিয়ে গায়, তাহলে তাকে কি আপনি রবীন্দ্রনাথ বিরোধী বলবেন? তাছাড়া সে তো পাবলিক ফাংশনে গাইতে যাচ্ছে না, রবীন্দ্রনাথকে নিয়ে নির্জনে বাস করছে।
মধুসূদন দত্ত চলে গেলে অরবিন্দর মনে হলো কথাগুলো যুক্তি আছে। কলকাতায় তো বটেই, এখানে যে সমস্ত মানুষ সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক ভ্রমণে নিজের বাড়িতে আসে তাদের বয়স এখন 50-এর সামান্য ওপরে। বৃদ্ধ বৃদ্ধারা চলে গেছেন। সন্ধ্যাবেলায় তারা মদ্যপান, কিঞ্চিত খিস্তিযোগে রসালাপ যেমন করেন, তেমন কোনো গাইয়ের সঙ্গে থাকলে রবীন্দ্রনাথের গানও শোনেন। এই মিশ্রিত মানুষেরা কেউ রবীন্দ্রনাথ বিরোধী নন। তফাৎ এই, এরা কেউ তাকে গুরুদেব গুরুদেব করেন না। শেষ পর্যন্ত বাড়ি তৈরি হলো। গাছগুলো বড় হয়ে গেছে। 1 বছরে সবকটা ঋতু স্পর্শ পেয়ে অনেক অনেক বছরের জন্য তৈরি হয়ে গিয়েছে। অরবিন্দ কলকাতা থেকে চমৎকার আসবাব আনিয়ে নিল। রান্নাঘরে গ্যাস চলে এলো। পাখাগুলো ঘুরতে লাগলো বন বন করে। 3টে শোয়ার ঘর, 3টে টয়লেট, ডাইনিং কাম বসার ঘর আর বাগান ঘেরা একটা বারান্দা। মধুসূদন দত্তর অনুরোধে একটা ছোট জেনারেটরের ব্যবস্থা করেছে সে। গেটের সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকালে মনে হয় স্বপ্নের বাড়ি। কলকাতার ফ্ল্যাট এর কাছে কিচ্ছু নয়। বন্ধুরা বলল, গৃহপ্রবেশ কর অরবিন্দ, দল বেঁধে কলকাতা থেকে যাব সবাই। ইতি বলল, তোমার বন্ধুদের নিয়ে দল বেঁধে গেলে থাকতে দেব কোথায়? ওই তো কটা ঘর। সবাইকে বলো বিশ্বভারতীতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ধরে ফিরে আসতে। অরবিন্দ বলল, এ কথা বলা যায় না, থাকতে দিতেই হবে এমন তো কথা নেই। ববি গুহর বাড়ি আছে, সন্দী গুহ ঠাকুরতার বাড়ি আছে, বন্ধুবান্ধবদের বাড়ির তো আর অভাব নেই। কিন্তু যে দিনটি গৃহপ্রবেশের জন্য ঠিক করা হলো সেই দিনে দেখা গেল প্রত্যেকেরই অসুবিধে। কেউ না কেউ কলকাতার কাজকর্মে জড়িয়ে থাকবে। ইতি বলল, বাড়িটা আমাদের, আমাদের সুবিধে মতো গৃহপ্রবেশ করব, যার সুবিধা যাবে, আমরা কেন দিন পাল্টাবো? অরবিন্দর সেটাতে মত ছিল না, তবু মানতে হলো। বন্ধুরা জানালো সপ্তাহের মাঝখানে না গিয়ে সামনের শনিবার তারা হাজির হবে। লেটে গৃহপ্রবেশ হবে সেখানে। ইতি বলল, বাঁচা গেল। অরবিন্দ বাড়িটার সামনে দাঁড়িয়েছিল। ঝকঝকে নতুন সাদা ডিজাইনের একতলা বাড়ি। পূর্বপল্লীতে এর কোনো জুড়ি নেই, দেখলেই চোখ জুড়িয়ে যায়। গাছগুলো এক বর্ষাতেই তত্তরিয়ে উঠছে। কি সবুজ ছেয়ে গেছে বাড়িটার চারধারে। প্রাসাদ নয়, কিন্তু ছোট্ট অথচ মজবুত বাড়িটা দাঁড়িয়ে থাকবে অনেক অনেক বছর। একটু যত্ন করলে 300-400 বছরও বেঁচে যেতে পারে। যখন অরবিন্দ থাকবে না, তার ছেলে অথবা বংশধর বলবে বাড়িটা যে বানিয়েছিল তার কথা। এটাকেই কি রেখে যাওয়া বলে? কেমন দেখছেন স্যার? মুখ ফিরিয়ে দেখলাম মধুসূদন দত্ত দাঁড়িয়ে আছে খানিকটা দূরে। জবাব দিলাম, ভালোই, শুধু রংটা যেন বড় চোখে লাগছে। ধুয়ে যাবে, বর্ষাটা যেতে দিন, শীত পড়লে আর এক প্রস্ত মোলায়েম রং মাখিয়ে দেব। হ্যাঁ, শনিবার অতিথিরা আসছেন, কি কি ব্যবস্থা করতে হবে বলে দিন। 4 জন এখানে থাকবে, বাকিরা বন্ধুদের বাড়িতে। দুপুর আর রাত্রের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার স্ত্রী অবশ্য তখন থাকতে পারবেন না। মধুসূদন দত্ত বলল, দেখুন, বাড়ি যদি নিজের হয় তাহলে তার কোণে কোণে মায়া জড়ানো থাকে, আর এই মায়া স্থায়ী হয় প্রিয় মানুষের স্পর্শ পেলে। ঘরের সঙ্গে তাই ঘরণীর সম্পর্ক এতটাই নিবিড়। তিনি থাকলে বাড়ি কখনোই অসুচি হয় না। যাকগে, কত বোতল দেব? দুপুরে এসে তো খেতে বসবেন না, ভদকা আর বিয়ারের ব্যবস্থা রাখতেই হবে। আবার সন্ধ্যের পর হুইস্কি, পরিমাণটা যদি একটু বলেন। হঠাৎ আমার খারাপ লাগা শুরু হলো। এত জ্ঞানগর্ভ কথা বলার পরই লোকটা চট করে মদ বিক্রির ব্যবসায় চলে এলো। আমি দেখতে পেলাম আমার বাড়ির লম্বা বারান্দায় বসার ঘরে বন্ধুরা মদ আর চাট নিয়ে বসে আছে। যদি মধুসূদনকে না বলতে পারতাম তাহলে এই মুহূর্তে আমার ভালো লাগতো, কিন্তু ওসবের ব্যবস্থা না থাকলে আমার শিক্ষিত, ভদ্র, রুচিবান বন্ধুরা কী পরিমাণ বিরক্ত হবে তা আমি জানি। হয়তো বিকেলেই ওরা আসর বসাবে ববি গুহর বাড়িতে। আমার গোঁড়ামি নিয়ে কটূক্তির বন্যা বইয়ে দেবে। মধুসূদন বাবুকে বললাম, আপনার তো স্টকের অভাব নেই, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন, আমি দাম দিয়ে দেব। বলেই খেয়াল হলো, জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই যে আপনি বাড়ি বাড়ি মদ বিক্রি করেন, এটা তো সম্পূর্ণ বেআইনি, তাই না? আগে হ্যাঁও বলা যায়, আবার নাও। না কেন?
আমি দোকান থেকে এনে আপনাদের দিচ্ছি, এক্সাইজ ডিউটি তো দোকানদাররা দিচ্ছেন, আমি বাহক মাত্র। হরিদ্বারে মাছ মাংস খাওয়া যেমন বেআইনি, শান্তিনিকেতনে তার মদ খাওয়া সেরকমভাবে বেআইনি নয়। খোদ কবিগুরু তার কবিতায় হুইস্কির কথা লিখে গেছেন। আর এখন লোকে মদ খায় কিন্তু মাদলামি করে না, যে করে তাকে অসভ্য বলা হয়, পরের বার আর ডাকা হয় না। তার মানে মদ খাওয়াটা তো আর বেআইনি হলো না। যাকে সে কথা, বাড়িটার একটা নাম দেবেন তো, তা কি ভাবলেন? মাথা নাড়লাম। এই নিয়ে ইতির সঙ্গে কদিন আগে কথা হয়েছে, বাড়ির একটা নামকরণ করা দরকার। শ্বেতপাথরের ফলকে যেটা লিখে গেটের মাঝখানে বসিয়ে দিতে চেয়েছে সে। আমি বলেছি গেটে নয়, ঢুকতেই যে দেওয়ালে চোখ পড়ে তার মাঝখানে ওটা বসাবো। বাড়ি রইল ঠিকঠাক, অথচ গেট ভেঙে গেল, এমন তো হতেই পারে। ইতি রবীন্দ্রনাথ হাত ছিল। পূর্বপল্লী রতনপল্লীর বেশিরভাগ বাড়ির নামকরণের পেছনে তিনিই রয়েছেন। শান্তিনিকেতনে বাড়ি হয়েছে আর রবীন্দ্রনাথকে বাদ দিয়ে নামকরণ হয়েছে, এটা কি সম্ভব? ইতি গোটা দশেক নাম ঠিক করেছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। রেগে মেগে সে বলেছিল, তাহলে তোমার বাবা মায়ের নামেই নামকরণটা করো, মাতৃস্মৃতি পিতৃস্মৃতি এরকম কিছু। আমি হেসে বলেছিলাম, ভাগ্যিস বলনি বাড়ির নাম দাও ইতি। ও গম্ভীর মুখে সরে গিয়েছিল, আর এ নিয়ে কথা বলেনি। ভাবনাটা তখনই মাথায় এলো, বাড়িটার নাম যদি দিই অরবিন্দ, তাহলে কেমন হয়? যুগ যুগ ধরে অরবিন্দ বেঁচে থাকলো। তারপরে খেয়াল হলো 80 বছর বাদে লোকে দেখে ভাববে ঋষি অরবিন্দর নামে নামকরণ করা হয়েছে। রবীন্দ্রনাথ তো ভদ্রলোককে নমস্কার টমস্কার জানিয়েছেন, তখন কেউ আর আমার কথা ভাববে না। একই নামে বিখ্যাত কেউ থাকলে এই মুশকিল হয়। এক্ষেত্রে নাম এবং পদবি দুই লিখতে হয়, কিন্তু সেটা কল্পনা করতে আমার ভীষণভাবে অস্বস্তি হলো। লোকে ভাববে আমি আমার ঢাক নিজেই পেটাচ্ছি। নির্লজ্জ বলতেও পারে, বাইরের কেউ মুখের ওপর কিছু না বললেও ইতি ভাবতে পারে সে কথা। কলকাতার ফ্ল্যাটের দরজার পাশে লেটার বক্সে ওর নাম ওপরে আর আমার নাম নিচে লেখা আছে। এখানে একা আমার নাম দেওয়ালে থাকলে দৃষ্টিকটু হবে। অথচ আমি নিজের টাকায় বাড়িটা বানিয়েছি, প্রতিটা স্তর নিজের চোখে দেখেছি। এই বাড়িটার সঙ্গে সঙ্গে বহু বছর নিজের নামটাকে জড়িয়ে রাখার দাবি আমারই আগে। শালা চক্ষু লজ্জা করেই বাঙালি শেষ হয়ে গেল। হঠাৎ খেয়াল হলো, মধুসূদন দত্তকে বললাম, একটা কাজ করতে হবে মধুবাবু। বলুন। এই যে বাগানের মাঝখানে খোলা জায়গাটা রয়েছে, ওখানে অন্তত 30 ফুট গভীর একটা ভিত করতে হবে, 6 বাই 4 ফুট। মাটির তলায় গাঁথুনি থাকবে 30 ফুট, মাটির ওপরে ফুট 5, খুব মজবুত। কদিন লাগবে? ঘর হবে? না না, একদম সলিড, ভেতরে কোনো গর্ত থাকবে না। এরকম একটা থাম্বা করবেন কেন? দরকার আছে, আজই শুরু করে দিন কাজ। স্টেশনে যাওয়ার সময় ইতি দাঁড়িয়ে গেল। ওরা গর্ত খুঁড়ছে কেন? পিলার হবে। কেন? এমনি, দেখতে ভালো লাগবে। এত বাজে খরচ করো না। সে গেট পেরিয়ে রিকশায় উঠল। তাকে তুলে দিলাম শান্তিনিকেতন এক্সপ্রেসে। ট্রেন ছাড়ার আগে বলল, তোমাকে একটা কথা বলি। পাশের বাড়ির মুকুদি ডক্টর, মুখার্জির স্ত্রী, মদ খাওয়া একদম পছন্দ করেন না। ওপাশে মিস্টার হাজরা আছেন, রবীন্দ্রনাথের স্নেহ পেয়েছেন, শুদ্ধ মানুষ। বাড়িতে এমন কাণ্ড বন্ধুদের নিয়ে করো না যাতে ওরা আঘাত পান। আমাকে এখানে আসতে তাহলে আর বলবে না, মনে রেখো কিন্তু কথাটা। ট্রেন চলে যেতেই দেখলাম মধুসূদন দত্ত আজও 2জন খদ্দের পেয়ে গেছেন, তাদের ঠিকানা টুকে নিচ্ছেন। একটু ভয় ডয় নেই লোকটার, অবশ্য না থাকাটাই স্বাভাবিক। আইজি ডিআইজি থেকে আবগারি দপ্তরের বড় কর্তারা ট্রেন থেকে নেমে এসে ওকে বলে যান, দত্ত আমি এসে গেছি। আজ দুপুরে ট্রেনে বন্ধুরা আসবে। মধুসূদন দত্ত ঠাকুর চাকর আনিয়ে রান্নার তদারকি করছিল। বাগানে দাঁড়িয়ে আমি দেখছিলাম গর্ত খোঁড়ার পর নিচে ইট সিমেন্ট বালির গাঁথুনি চলছে। চারপাশে লোহার রডকে বেঁধে তাকে ঘিরে মোটা পিলার উপরে উঠে আসছে। মধুসূদন দত্ত চেয়েছিল পুরোটাই টাইট না দিয়ে বালি সিমেন্ট মিশিয়ে ভরাট করতে। আমি রাজি হইনি। খরচ হোক, কিন্তু মজবুত করা দরকার। মিস্ত্রিদের তাগাদা দিলাম। ওরা বলল বিকালের মধ্যেই ভরাট করে ফেলতে পারবো। 2টো মারুতি ভাড়া করে মধুসূদন দত্ত ওদের নিয়ে এলো স্টেশন থেকে। আমি গেটে দাঁড়িয়েছিলাম।
আমাকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। গেট খুলে ভেতরে ঢুকতেই ওরা বাড়িটার প্রশংসা করতে লাগলো। আরে দারুণ দারুণ, গ্র্যান্ড, সুপার, বিউটিফুল। মিসেস কোথায়? কলকাতায় কাজ ছিল বলে চলে গেছে। শুনে ববি গুহ বলল, বুদ্ধিমতী মহিলা, এতগুলো দামড়াকে স্বাধীনতা দেওয়ার কথা ভেবেছেন। এই ওখানে কি হচ্ছে? সবাই গর্তটাকে দেখল। তখনও মিস্ত্রিরা নিচে, ওপর থেকে যোগানদার যোগান দিচ্ছে। পাশ থেকে মধুসূদন দত্ত বলল, বসার জায়গা হচ্ছে। সঙ্গে সঙ্গে কারো আর আগ্রহ থাকলো না। মোট 7 জন এসেছে। এদের একজন এই প্রথম শান্তিনিকেতনে। বাগানে দাঁড়িয়েই জিজ্ঞাসা করল, কত খরচ হলো অরবিন্দ? টোটাল কত হবে? হিসেব করিনি, কম হবে না। কিন্তু ভাই, যাই বলো, ব্যাড ইনভেস্টমেন্ট। এত দূরে এসে তুমি নিশ্চয়ই পার্মানেন্টলি থাকবে না? তপন যেন আমার জন্য আফসোস করলো। সঙ্গে সঙ্গে সন্ধি প্রতিবাদ করলো, তোর সারা কোনো গেলে কিচ্ছু হবে না, সারা জীবন কিপ্টের মতো কাটিয়ে দিলি। আরে টাকা জমিয়ে কি হবে যদি নিজে ভোগ না করতে পারিস? এই বাড়ি, গাছপালা, আকাশ, এসবের মর্ম তুই সালা জীবনে বুঝবি না। বললাম, তোরা হাত মুখ ধুয়ে নে, খাবার রেডি আছে। সঙ্গে সঙ্গে হৈ হৈ করে উঠল সবাই। আরে এখন সবে 1টা বাজে, এখনই লাঞ্চ? মধুবাবু, ভদকা বিয়ার বার করুন। যে যার মতো জামা কাপড় পাল্টে বসে গেল বারান্দায়। মধুসূদনবাবু সযত্নে মাছ ভাজার সঙ্গে পানীয় পরিবেশন করছেন। তপন জিজ্ঞাসা করল, আপনি? গ্লাস কোথায়? মধুসূদন দত্ত মাথা নাড়লেন। আমার নামের এক মহাত্মা যা খেয়ে গেছেন, তারপর আর কোন মুখে খাই? আপনাদের সেবা করতেই আমার আনন্দ। ববি গুহ গেয়ে উঠল, তাই তোমার আনন্দ আমার পর। সৌমেন ধমক দিয়ে বলল, এই হেঁড়ে গলা গান গাইবি না তো। ববি বলল, যা ইচ্ছে তাই করব, আজ আমরা বাঁধনহারা। তপন বলল, সেই রবীন্দ্রনাথ। ববি গুহ বলল, যা চলে, বাংলা ভাষা কি রবীন্দ্রনাথের পৈতৃক সম্পত্তি নাকি? আমি বললাম, অবশ্যই, ওই ভদ্রলোক না জন্মালে আমরা এখন বঙ্কিমী ভাষায় কথা বলতাম। ববি গ্লাসে চুমুক দিয়ে বলল, রবীন্দ্রনাথ বাঁকা ভাষায় লেখেননি বলছিস? বাঁকা ভাষায়? ধরো 2টি কিশোরীর বিয়ে হলো, খুব বন্ধু। ভোরবেলায় স্বামী একজনকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? তোমার চোখে জল কেন? সে জবাব দিল, কাঁদালে তুমি মোরে, ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। ববি গুহ চুমুক দিল। সবাই হৈ হৈ করে উঠল। সন্ধি জিজ্ঞাসা করল, 3য় জনের কেসটা কি? ববি বলল, 2য় জনকে সকালবেলা বান্ধবী জিজ্ঞাসা করলো, কিরে কেমন আছিস? সে বলল, কাল রজনীতে ঝড় বয়ে গেছে রজনীগন্ধা বনে, আর স্বামী চলে গেল তার কাজের জায়গায়। কয়েক মাস বাদে স্ত্রীর চিঠি গেল প্রবাসে স্বামীর কাছে, এক রজনীর বরিশনে মোর সরোবর গেছে ভরিয়া। আবার হাসির ফোয়ারা ছুটল। ববি এবার আমাকে জিজ্ঞাসা করলো, এগুলো বাঁকা ভাষায় লেখা নয়? তপন বলল, তোদের মন বিষাক্ত, তাই সর্বত্র বিষ খুঁজে বেড়াস। সন্ধি বলল, মানুষটাকে গুরুদেব বানিয়ে লোকে কি বিপদে ফেলেছিল ওকে। একটু যে প্রাণ খুলে তরল রসিকতা করবেন তার উপায়ও ছিল না, ফলে এই রকম আড়াল আবডাল বেছে নিতে হয়েছে আর কি। কি বলেন মধুসূদন দত্ত মশাই? মধুসূদন দত্ত চুপচাপ শুনে যাচ্ছিলেন। মাথা নেড়ে বললেন, আপনাদের কোনো দোষ নেই। তার মানে? ববি গুহ জিজ্ঞাসা করল। দেখুন, অচিন্ত কুমার বা প্রেমেন্দ্র মিত্র যদি অশ্লীল শব্দ লেখেন আপনাদের আপত্তি নেই। বুদ্ধদেব বসু বা সমরেশ বসু লিখলে সাহিত্যে সম্মান দিতে কার্পণ্য করেন না। আমি অবশ্য তেমন বুঝি না, বিদেশি ক্লাসিক এবং মহাভারতে তো এসবের ছড়াছড়ি, এতে কোনো অন্যায় হতো না। যত দোষ রবীন্দ্রনাথের বেলায়। তার প্রেমের কবিতা কামহীন হবে? নিরক্ত মানুষ নিয়ে কবিতা লিখলে এমন ধারণা নিয়ে এখনও বসে আছেন আপনারা? তিনি অশোভন ভাষায় লিখতে পারেননি, কিন্তু চমৎকার প্রতীক ব্যবহার করেছেন। সেটা উপভোগ না করে বক্র কথা বললে কি আনন্দ পাওয়া যায় তা বুঝি না। কথা বলতে বলতে মানুষটার গলা চড়ছিল। শেষ হওয়া মাত্র যেন বাড়াবাড়ি করে ফেলেছেন ভেবে মাথাটা নিচু করলেন। আমার বন্ধুরা ওর মুখের দিকে তাকাচ্ছিল। সন্ধি বলল, আপনার দেখছি বেশ পড়াশোনা রয়েছে, তাহলে মদ বিক্রি করেন কেন?
মধুসূদন দত্ত জিভ বের করে বলল, মা ছি ছি ছি, নিতান্ত মূর্খ আমি। অবসর সময় ভালো লাগে বলে ওর বইয়ের পাতা উল্টাই। আর 1 প্লেট মাছ ভাজা দেবো? আমি বুঝতে পারছিলাম তালভঙ্গ হয়ে গেছে, বন্ধুদের মেজাজ চলে গেছে। তাই বললাম, আপনি লাঞ্চের ব্যবস্থা করুন, বেলা তো বেশ হয়ে গেছে। মধুসূদন দত্ত চলে গেলে ববি গুহ বলল, লোকটা তো বহুত খচ্চর, দিল মেজাজটার 12টা বাজিয়ে, একে টাইট দিতে হবে। বললাম, গরিব মানুষ, ওকে টাইট দিয়ে কী হবে? অনধিকার চর্চা করলো, ওর এখতিয়ারের বাইরে এটা, সেটা মানছ তো? মানছি, তবে ভুলে যাও এটা। খাওয়া শেষে সবাই গায়ে এলালো। খাটে না কুলোতে মেঝেতে চাদর পেতে শুয়ে পড়ল কেউ কেউ। আমি বাগানে গিয়ে দাঁড়ালাম। মিস্ত্রিরা এখন ওপরে উঠে এসেছে, দ্রুত কাজ করছে ওরা। এবার সোজা মাথা তুলে দাঁড়াবে পিলার। মধুসূদন দত্ত মাথা নিচু করে এলেন। আমাকে মাপ করবেন স্যার। কেন? ছোট মুখে বড় কথা বলা ঠিক হয়নি আমার। কখনো কখনো অপ্রিয় সত্য কথা বলতে হয়। আপনি কোনো অন্যায় করেননি। না, কিন্তু ওরা তো আপনার অতিথি, একটু প্রমোদ করতে এখানে এসেছেন। আসলে আমি না রবীন্দ্রনাথকে নিয়ে ব্যঙ্গ সহ্য করতে পারি না। যাকগে, নিঃশ্বাস ফেললেন মধুসূদন দত্ত। আচ্ছা, এটা ঠিক কি বানাতে চাইছেন বলুন তো? 5 ফুট লম্বা হবে, অথচ সিঁড়ি থাকবে না ওপরে ওঠার। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। শেষ হোক, তারপর বলবো। আপনি শুধু একটা কাজ করুন, বোলপুরের খোয়াই স্টোরসে কাউকে পাঠান। ওরা একটা শ্বেত পাথরের ফলক দেবে, বিকালের মধ্যে ওটা নিয়ে আসার ব্যবস্থা করুন। টাকা পয়সা দেওয়া আছে। শ্বেত পাথরের ফলক, তার মানে স্মৃতিসৌধ? এখন নয়, 20-25 বছর বাদে হলেও হতে পারে। আমি হাসলাম। দাঁড়াও পথিকবর, দেখে তো লোকে এখন পার্ক সার্কাসেও দাঁড়িয়ে পড়ে। মধুসূদন দত্ত বলল, আচ্ছা চলি, আবার সন্ধেবেলা স্টক আনতে হবে তো। বিকেলে খোয়াই স্টোর্স থেকে প্যাকেট এলো। বন্ধুরা তখন চা পান করছে। আমি মোড়ক খুললাম না, মিস্ত্রিদের কাজ শেষ হয়নি তখনও। ওরা কথা দিল কাল সকালের মধ্যে কাজ শেষ করবে। আজ খুব হাওয়া দিচ্ছে, গাছেরা বেশ দুলছে, যদিও আকাশে কোনো মেঘ নেই। স্নান টান সেরে সবাই গুছিয়ে বসেছে বারান্দায়। সন্ধি বলল, আজ চাঁদ উঠলে ভালো লাগতো। তপন বলল, আমার একসময় ধারণা ছিল শান্তিনিকেতনে এলে দারুণ দারুণ রমণীর দেখা পাওয়া যায়, সেই সঙ্গে মহুয়া আর সারা রাত নাচ। ননসেন্স, 50-এ পৌঁছেও প্রিমিটিভ ভাবনা নিয়ে বসে আছিস। এখন আমাদের হিম্মত বলে কিছু নেই রে। ইচ্ছে হলেও কেউ একা সোনাগাছিতে যেতে পারবো না। এখন এইসব উল্টোপাল্টা কথা বলে লাভটা কি? আর মহাকবি মধুসূদন কোথায় গেল? সন্ধি বলল। ববি গুহ চেঁচালো, মধুবাবু, মাল নিয়ে আসুন, সন্ধে যে যায়। কোনো সাড়া দিল না। আমি উঠলাম। হোস্ট হিসাবে এখন এই মদ পরিবেশনের দায়িত্ব আমার। কিন্তু মধুসূদন দত্ত তো এখনও ফিরে আসেনি। তবে কি স্টক জোগাড় করতে পারলো না, অথবা সেটা করতেই বাইরে গেছে? আমরা আরও 1/2 ঘন্টা অপেক্ষা করলাম। ববি জিজ্ঞাসা করলো, তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছে নাকি? না, মাথা নাড়লাম আমি। লোকটা থাকে কোথায়? ঠিকানা জানি না, কখনো তো কামাই করেনি। এ বাড়ি তৈরির জন্য তোমার কাছে কোনো দক্ষিণা নেয়নি? এখনও না। মুশকিল হয়ে গেল। এরকম সম্পূর্ণ অজানা লোককে দায়িত্ব দেওয়া কি ঠিক? ভদ্রলোক আমার কোনো ক্ষতি করেননি। এখন মদ না পেলে কেউ আমার সঙ্গে চলো, বোলপুর থেকে কিনে আনি। আমার বাড়িতে এসে ওরা পয়সা দিয়ে মদ কিনে খাবে, সেটা তো হয় না। অতএব আমি ববি গুহর সাথে চললাম। গাড়ি চালাতে চালাতে ববি যখন মধুসূদনকে গালাগাল দিচ্ছিল, তখন তাতে কান দিচ্ছিলাম না। মধুসূদনের ওপর দুপুর থেকেই ক্ষেপে আছে ও। কিন্তু লোকটার কি হলো? কখনো খেলাপ করেনি আজ পর্যন্ত কথার। আইনসম্মত মদের দোকানে পৌঁছে দেখলাম সন্ধ্যের পরেও কাউন্টার ফাঁকা। ববি গুহ যে ব্র্যান্ড চাইল তা পাওয়া গেল না। রুচি নামাতে হলো, দামও বেশি। কারণ জিজ্ঞাসা করাতে দোকানদার বলল, আনার খরচ আছে, তাছাড়া এখানে ওসব বিক্রি হয়ও না। মধুসূদন দত্তকে চেনেন? ববি গুহ আচমকা প্রশ্ন করল। কোন মধুসূদন? ওই বাড়ি বাড়ি ঘুরে মদ বিক্রি করে আর কি। ও হ্যাঁ, শুনেছি, আমাদের বাজার নষ্ট করে দিচ্ছে ও। তা ধরেননি কেন? কে ঝামেলা করে বলুন? কোথায় থাকে লোকটা জানেন?
না, তবে বোলপুরেও বিক্রি করে না, শান্তিনিকেতনেই ঘুরে বেড়ায় শুনেছি। দোকান থেকে বেরিয়ে রাগত স্বরে ববি বলল, একদম জালি লোক, কার পাল্লায় পড়েছিলে ভেবে দেখো, আবার রবীন্দ্রনাথকে নিয়ে আমাকে জ্ঞান দেয়। সেদিন জমবে না করে শেষ পর্যন্ত জমেই গেল। আমার নতুন বাড়ির বারান্দায় প্রায় গোটা 3 মদের বোতল শেষ হয়ে গেল। রাত 10টা নাগাদ প্রত্যেকেরই নেশা জমজমাট। হঠাৎ দূর থেকে দেখলাম একটা গাড়ি এগিয়ে এলো আমার বাড়ির দিকে। তার হেডলাইটে 4-5টা উদ্ভাসিত। একজন পুলিশ অফিসার নেমে এলেন গাড়ি থেকে। ভদ্রলোক আমার নাম জিজ্ঞাসা করতে আমি মাথা নাড়লাম। উনি বললেন, আপনি মধুসূদন দত্তকে চেনেন? হ্যাঁ। আপনি কি তাকে কিছু কিনতে পাঠিয়েছিলেন? আমি ঠিক পাঠাইনি, উনি নিজে আনতে চেয়েছিলেন। কেন বলুন তো, কি হয়েছে? আমি একটা খারাপ খবর দিচ্ছি, উনি একটু আগে মারা গেছেন। মারা গেছেন? কি বলছেন আপনি? আমি চিৎকার করে উঠলাম। হ্যাঁ, ব্যাগ হাতে রাস্তা পার হতে গিয়ে বাসে ধাক্কা খান। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেন্স ছিল। মারা যাওয়ার আগে আপনার নাম ঠিকানা বলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও ব্যাগের হাতল ছাড়েননি। ওতে মদের বোতল ছিল, কিন্তু ভদ্রলোক নেশা করেননি। পুলিশ অফিসার একজন সেপাইকে বলতে এসে মধুসূদন দত্তের ব্যাগটা মাটিতে নামিয়ে দিল। ভদ্রলোক বললেন, এত রাত্রে আপনাকে বিরক্ত করব না, কাল সকালে 10টা নাগাদ একবার আপনি যাবেন। ওর আত্মীয় স্বজনদের খবর দেওয়া দরকার। যতদূর জানি কেউ ছিল না ওর। তাই নাকি? তাহলে আপনাকে তো একটু কষ্ট করতে হবে। ওর ডায়েরির নাম মধুসূদন দত্ত, কিন্তু সেটা যে সত্যি তা আপনাকে অনুগ্রহ করে বলতে হবে। আচ্ছা, এখন আমি চলি, নমস্কার। অফিসার গাড়িতে উঠতেই হেডলাইটের আলো ঘুরে ফিরে গেল। ওই গভীর গহন অন্ধকারে এখন আমরা একা। বারান্দায় যারা বসেছিল তারাও পুলিশের গাড়ি দেখে বেরিয়ে এসেছিল। আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম। মধুসূদন দত্ত নেই। বকরূপী ধর্ম প্রশ্ন করেছিল যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির ঠিকঠাক উত্তর দিয়েছিলেন, কিন্তু সেই উত্তর মানুষ কখনো মনে রাখে না। হঠাৎ ববি গুহ আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল শব্দ করে। শালার নিজেকে খুব চোটও লাগছে রে এখন। লোকটাকে আমি মিছি সন্দেহ করলাম। সন্ধি বলল, অবিশ্বাস্য। কি অবিশ্বাস্য? ববি গুহ ফিরে এলো। আমরা আবার বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে বসে। মধুসূদন দত্তের ব্যাগটাকে তুলে আনতে হয়েছে। অন্ধকারে ব্যাগের চেহারা বোঝা যাচ্ছে না। সন্ধি বলল, লোকটা আমাদের জন্য মদ কিনতে গিয়ে মরে গেল। অবিশ্বাস্য। অবিশ্বাস্য শব্দটা যেন জিভে আটকে আছে। তপন বলল, আমি আমার ঠাকুরদা বাবার মৃত্যু দেখেছি, ওদের বয়স হয়েছিল। দূর, বাবর, আকবর, সিরাজ, রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ একসময় বেঁচে ছিলেন, এখন নেই। তার মানে তাদেরও মরতে হয়েছে, সবাইকে মরতে হবে। তুই আমি শালা কেউ বাঁচব না। এই মধুসূদন দত্ত সেটা আবার মনে করিয়ে দিয়ে গেল। এই জন্য আমি ভবিষ্যৎ নিয়ে একদম ভাবি না, যা ইচ্ছে তাই করি। ওর ব্যাগ থেকে একটা বোতল বের কর, ববি গুহ বলল। সন্ধি বলল, অবিশ্বাস্য। ওয়াই? ববি খেপে গেল। লোকটা মদ পাঠিয়ে দিল, অথচ দাম দিতে আসবে না। এখন সে শুয়ে আছে লাশ কাটা ঘরে, আর তুই এখানে তার পাঠানো মদ খাবি? সন্ধি বলল, অবিশ্বাস্য। লোকটার আত্মা এতে শান্তি পাবে। ও বোতল বের করলো। বাহ, এই তো আমাদের ব্র্যান্ড। ওর কাউকে তুমি চেনো যাকে দামটা দিয়ে দিতে পারি? না, কাউকে চিনি না। অন্ধকারেই মাথা নাড়লাম আমি। তোমার কাছে ওই বাড়ি বানাবার জন্য টাকা পেত তো? হ্যাঁ, পেত। তা কি করবে এখন? জানি না। গত রাত্রে কেউ ডিনার খায়নি। নেশাগ্রস্ত মানুষগুলো দুঃখী হয়ে শুয়ে পড়েছিল। আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। ক্রমশ খারাপ লাগা অথবা লোকটির জন্য যে কষ্টবোধ তা অসাড় হয়ে গেল। একসময় কিছুই ভাবছিলাম না আমি। মাথার ওপর অনেক তারা, এরা সব পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে। গতকাল মধুসূদন দত্ত ছিলেন, আজ নেই। নিজের জন্য যে ভাবনা, তার কি কোনো সুস্থ মীমাংসা নেই? ঘুম ভেঙেছিল সকাল সকাল। বন্ধুরা সবাই মরার মতো ঘুমোচ্ছে। খাটে কুলোয়নি, কিন্তু কেউ তার তোয়াক্কা করেনি। বাগানে দাঁড়িয়ে দেখলাম মিস্ত্রিরা এসে গেছে।
কাজে লেগে গেল তারা। মনে হয় ওদের নিষেধ করি, কোনো দরকার নেই, ওইভাবে মাটি আঁকড়ে পড়ে থাকার কোনো দরকারও নেই, কিন্তু পিলারটিকে অসম্পূর্ণ রাখার তো কোনো মানে হয় না, শেষ করুক ওরা। বন্ধুরা উঠল। কয়েকজনের ইতিমধ্যে হ্যাংওভার হয়ে গেছে, কালো কফি খেলো তারা। খাওয়া দাওয়া করে দুপুরের ট্রেনে সবাই ফিরে যাবে কলকাতায়। হঠাৎ ববি গুহ বলল, তোমাকে তো আইডেন্টিফাই করতে যেতে হবে। হ্যাঁ, তোমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে চলে যাও, আমি কাঞ্চনজঙ্ঘা ধরবো। না চলো, সবাই মিলে যাই, বডি যদি পাওয়া যায় লোকটা শেষ কাজ করেই যাব আমরা। আফটার অল শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই তো ছিল, ববি গুহ বলল। দেখলাম অন্যরাও একমত। তখনও সদরে শরীর চালান দেয়নি পুলিশ। ববি গুহ তৎপরতায় সেটা বন্ধ করা হলো। আমি মধুসূদন দত্তকে আইডেন্টিফাই করলাম। পোস্টমর্টম ছাড়াই ববি দুপুর নাগাদ দাহ করবার অনুমতি জোগাড় করল। মধুসূদন দত্তকে শ্মশানে নিয়ে আসতে আমাদের কাঁধ দিতে হয়েছিল। আমরা কলকাতাবাসী, সুখী মধ্যবয়সী সম্পন্ন মানুষ, এতে অনভ্যস্ত হওয়া সত্ত্বেও গম্ভীরভাবে কাজটি সম্পন্ন করলাম। সৎকারের ব্যবস্থা হলো। হঠাৎ ববি কোত্থেকে একটা বালককে ধরে নিয়ে এসে বলল, এ মুখাগ্নি করবে। সে কি? সন্ধি অবাক। আমরা সালা হিন্দু, পোড়াচ্ছি যখন মুখাগ্নি করতে তো হবেই। এই বাচ্চাটার বয়স 8, আরও 70 বছর বাঁচবে ধরে নিতে পারি। ওর বাপ মা নেই, চায়ের দোকানটায় কাজ করে, ওই করুক মুখাগ্নি, যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে লোকটাকে। ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই নে 10 টাকা। শোন, যার মুখে আগুন ছোঁয়াবি তার নাম মধুসূদন দত্ত। বলো তো নামটা। কচি গলায় উচ্চারিত হলো, মধুসূদন দত্ত। আবার বলো, মধুসূদন দত্ত। ভুলবি না? বালক মাথা নেড়ে বলল, না। পাটকাঠির আগুন বালক ছোঁয়ালো মধুসূদন দত্তের মুখে। আগুন জল জলে চারপাশে। ববি চেঁচিয়ে উঠল, দাঁড়াও দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। সন্ধি ধমকে উঠল, এই চুপ কর, আমি মন্ত্র পড়ছি, শেষ মন্তর। বলেই সে গান ধরল। তোমার কথা হেতা কেহ তা বলে না, করে শুধু মিছে কোলাহল। পূর্বপল্লীতে ফিরে এলাম শেষ দুপুরে। সারাদিন কারো খাওয়া হয়নি, স্নান হয়নি, সবাই খুব ক্লান্ত। কেবলই মনে পড়ছিল সেই মহিলার কথা, যিনি ত্যাগ করেছিলেন মধুসূদন দত্তকে, যিনি এখনও জানেন না প্রচলিত অর্থে তিনি বিধবা। একটা মানুষ ছিল, একটা মানুষ নেই, কি সামান্য তফাৎ। বাড়ির সামনে পৌঁছে দেখি মিস্ত্রিরা অপেক্ষা করছে, তাদের কাজ শেষ। 30 ফুট মাটির তলায় ডুবে থাকা পিলার 5 ফুট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসৃণভাবে। হেডমিস্ত্রি এগিয়ে এলো। এখন কি করতে হবে বাবু? বোলপুর থেকে মধুসূদন দত্ত যে প্যাকেটটা আনিয়ে দিয়েছিল সেটা ঘরেই পড়ে আছে। ওই প্যাকেট থেকে ফলকটা বের করে পিলারের ওপর লাগিয়ে দিতে হবে সিমেন্ট কাঁচা থাকতেই। যতদিন পিলারটা থাকবে ততদিন লোকে ফলক দেখে জানতে পারবে অরবিন্দ মিত্র নামে একজন মানুষ বাস করতেন। ইতি কি ভাবলো, বন্ধুরা কি মনে করলো, তাতে কিছু এসে যায় না। এদেশে লোকে যখন নিজের নামে একটা স্টেডিয়াম তৈরি করতে পারে, তখন আমি একটা বাড়ি বানাতে পারি না? কিন্তু এখন অস্নাত অভুক্ত এই আমি একদম সময় পাচ্ছিলাম না ভেতর থেকে ওই ফলক বের করতে। আজকের দিনটা যাক, এর পরের বার যখন আসবো তখন হয়তো মন এবং শরীর অনেক চাঙ্গা থাকবে, সায়ও পেয়ে যেতে পারি। যাদের হ্যাংওভার হয়েছে তারা একটু পান করে নাও, ফিট হয়ে যাবে। ববি গুহ বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করলো গ্লাস হাতে। সন্ধি কিন্তু কিন্তু করলো, খালি পেটে খাবো না, ঠিক হবে। তারপর স্নান সেরে ভাত ঘুম, সন্ধ্যের ট্রেনে কলকাতা। আরে এই বাড়িতে এসেছি যা ইচ্ছে তাই করবো বলে তো, নিয়ম মানতে তো কলকাতায় রয়েইছে। ববি চিৎকার করলো। সন্ধি যেতে যেতে ঘুরে দাঁড়ালো। অরু, তোর বাড়ির নামটা দে ইচ্ছে বাড়ি। ওরা সব ভেতরে চলে গেল। ইচ্ছে বাড়ি, বুকের মধ্যে খলখলি উঠল শব্দ দুটো। যা ইচ্ছে তাই নয়, আমার ইচ্ছে এইখানে থেকে যাক অনন্ত বছর। আমি মনে মনে একটা ফলক বসিয়ে দিলাম ওই কাঁচা পিলারের গায়ে, ইচ্ছা বাড়ি। মধুসূদন দত্ত আমাকে বলেছিল, যারা প্রতিভাবান তারা সৃষ্টি রেখে যান, যারা সাধারণ এবং সক্ষম তারা অন্তত একটা বাড়ি রেখে যান। সত্যি এই বাড়িটার নাম ইচ্ছে বাড়ি ছাড়া আর কী হতে পারে? মিস্ত্রিদের আমি ছুটি দিলাম।
সামনের রবিবার সকালে ওদের আবার আসতে হবে নতুন ফলক লাগাবার জন্য। ইচ্ছে বাড়ি। আজকের এই ছোট গল্পটি আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে তাহলে আমাদের উৎসাহ দিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমাদের এই গল্প আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিন। ভালো থাকুন, সাথে থাকুন।